সায়াহ্ন হতেই অম্বর ঘোলাটে, মেঘবর্ণ। পূর্ণিমা তিথি হলেও দেখা নেই চাঁদের। মেঘের আড়ালে ঢাকা পড়েছে চাঁদ। থেমে থেমে প্রকৃতিতে বইছে ঝড়ো হাওয়া। বৃষ্টি আসবে বলছে মেদিনী। মিনিট খানেক পর পর বজ্রপাত আছড়ে পড়ছে পৃথিবী পৃষ্ঠে। বজ্রপাতের সেই কড়া শব্দে উষানের হুঁশ ফিরে। জানালার উন্মুক্ত কপাট ব্যস্ত হাতে বন্ধ করে দিয়ে ফিরে আসে নিজের চকিতে। উষান ঘাড় দুই দিকে কাত করে। পুরো শরীরে যেন মুহূর্তেই বিষ যন্ত্রণা এসে ভর করেছে। নিজের রোমশ এক হাত নেত্র সম্মুখে তুলে আনে উষান, হাতের এক কোণে কামড় দেয়ার ছাপ। লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। উষান বিড়বিড়িয়ে শুধালো, বড্ড ফাজিল হয়ে গেছ তুমি মীরা, বড্ড বেশি। উষান স্থির দৃষ্টিপাত নিক্ষেপ করল মীরার প্রতি। মীরা তখন নিঃশব্দে বসে, দাঁত দিয়ে নখ কাটছে আর বিড়বিড় করছে। ভ্রুকুটি এক করে উষান, এই মেয়েটা যে তার ওপর কিতক্ষণ পূর্বে যেই নির্যাতন চালিয়েছে তা কি মীরা স্বীকার করবে কখনো? আদৌ সকালে উঠে মনে থাকবে এসব কথা? কিয়ংদশ পূর্বে মীরাকে অচেতন অবস্থায় কক্ষে টেনে হিচড়ে আনতে বেশ বেগ পেতে হয়েছে উষানের। পথিমধ্যে মীরা তাকে কাদায় ফেলে দিয়ে নাকানি চুবানি খাইয়েছে। উষান কোনোমতে কাদা থেকে উঠে মীরাকে ধরে কক্ষে প্রবেশ করতে নিলে মীরা তার চুল টানতে টানতে ভিতরে প্রবেশ করেছে। চুল টানার পর উষানের মাথার একাংশ যন্ত্রণায় কাতর। এতটুকুতেই থামেনি মীরা। কক্ষে প্রবেশ করার পর মীরা তাকে ধমকে ধমকে কিল ঘুষি দিয়েছে যে কতগুলো তা বেহিসেব। হাত ধরে কামড় দিয়েছে 4-5টা। কামড় দেয়ার পূর্বে মীরার কবিতার মতো করে বলেছিল, উষান তুই পাগল ছাগল, তোকে দিব আমি সজোরে কামড়। মীরা হুঁশে নেই, অচেতন সে। দিন দুনিয়ার কোনো ধারণা আপাতত তার মাঝে নেই। এসব ভেবে নিয়ে নিজেকে সর্বোচ্চ শান্ত রাখার চেষ্টা করেছে উষান। তবুও ভুলবশত একবার রাগের বশে হাত উঁচু করে নিয়েছিল সে মীরাকে থাপ্পড় দেয়ার ছলে। তবে সেটাই তার কাল হয়ে দাঁড়াল। মীরা ক্ষেপে যায় আরও, রুষ্ট কণ্ঠে বলে, তুই আমাকে থাপ্পড় দিতে চাস? বেয়াদব ছেলে, তোকে তো আজ আমি মেরাই ফেলব। ফাজিল, কত বড় সাহস তোর! মীরা কথা শেষে উষানের গালে টপাটপ 4-5টা থাপ্পড় মেরে বসে। হতভম্ব উষান। তবুও সে শীতল, শান্ত, মৌন। পরিশেষে মীরা তাকে চিমটি দেয়া শুরু করে। যেই সে ঘুমে ঢুলে পড়ে ঠিক তখনই মীরা তার চুল টান দিয়ে বাহুতে চিমটি দেয়। রাগ দমন করতে উষান জানালার কাছে চলে আসে। মীরা পরবর্তীতে উঠে আর আসেনি বলে স্বস্তি পায় সে। ভাগ্যিস মীরা আর আসেনি, নয়তো এবার ধৈর্যের বাঁধ ভেঙে সে চর দিয়ে বসত মেয়েটাকে। বর্তমানে উষান এসে চকিতে বসতেই মীরা এসে ঘেঁষে বসে তার সন্নিকটে। তপ্তশ্বাস ছাড়ে উষান, বিরক্তি নিয়ে বলে, আরও কত জ্বালাবে আমাকে? একটু ঘুমাও না। তোমার অত্যাচারে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। মীরা আঙুল নাড়িয়ে বাচ্চাদের মতো করে জবাব দিল, ডিফেন্স অফিসার আমার মতো পুচকির হাতে মার খেয়েছে, তারপর আবার তার মাথা ব্যথা শুরু হয়েছে। ছি, কাপুরুষ! এই তোকে ডিফেন্সে এলাও করল কে? বল তো, তাকে গিয়ে আমি গুলি মেরে আসব। উল্টোপাল্টা লোককে দেশ রক্ষার দায়িত্ব দেয়। হুহ! উষান মীরাকে ধাক্কা দিয়ে সরিয়ে মীরার চকিতে চলে যায়। সেখানে টান টান হয়ে শুয়ে পড়ে কঠিন গলায় বলল, ঘুমাও মীরা। আর একটা কথা তোমার মুখ দিয়ে বের হলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারব না। আই উইল বিট ইউ। উষান পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করে। মীরার মুখে তুইতুকারি শুনতে ভালো লাগছে না তার।
তুমি বললেও হতো, কিন্তু তুই। ছি, শব্দটা এত উদ্ভট লাগছে কেন তার নিকট? আশ্চর্য। ভাবনার ঝালে আটকে পড়ার সময় উষান উপলব্ধি করে মীরা চকি থেকে উঠে আসছে তার নিকট। নেত্র যুগল খিচে বন্ধ করল সে। না, আর পারবে না সে এই মেয়ের অত্যাচার সহ্য করত। এবার জ্বালাতে আসলে ঠাস করে থাপ্পড় মেরে বসবে। মীরা বিড়াল পায়ে এগোল। উষানের পাশে বসে আঙুল দিয়ে উষানের পিঠে খোঁচা দিতে থাকল। আহ্লাদি স্বরে বলল, এই এই ওঠ। আমাকে না ঘুম পাড়িয়ে তুই আগে ঘুমোচ্ছিস কেন? আমাকে ঘুম পাড়িয়ে দে। উঠে বসল উষান। তার নেত্রযুগলে আসার আলো। ক্লান্তিমাখা কণ্ঠে বলল, ঘুম পাড়িয়ে দিলে ঘুমিয়ে পড়বে তো? হু, আচ্ছা চলো, তুমি ওই চকিতে ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দিব। ওকে। একটু টেনে বলল কথাটা মীরা। উষান বুঝল, ঘুম এসেছে মীরার। স্বস্তির শ্বাস ফেলে সে মীরার পিছু পিছু চলল। মীরা চকিতে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ইশারায় নির্দেশ দেয় তার মাথায় হাত বুলিয়ে দিতে। উষান তাই করল। ক্ষণ বাদে ফিসফিস করে আনমনে বলল, আমি তোমার সব কথা এমন অক্ষরে অক্ষরে কেন পালন করছি মীরা? আমি তো কারো কথা শুনি না, কারো কথা পালন করি না। আমি চলি নিজ মর্জি মতো। কিন্তু আজ আজ তুমি আমার এত বছরের অভ্যাসকে কিভাবে এক মুহূর্তেই চেঞ্জ করে দিলে? তোমার ওপর রাখতে পারছি না কেন আমি? হোয়াই? মীরা ঘুমিয়ে পড়তেই উষান মীরার চোখের চশমাটা খুলে পাশে রেখে দিয়ে নিজের স্থানে ফিরে আসে। কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করার পর সঠিক উত্তর না পেয়ে ঘুমিয়ে পড়ল সে। এতক্ষণ ঘুমের নাটক করা মীরা নেত্রযুগল উন্মুক্ত করল। আলতো হেসে আধারের মাঝে উষানকে পরখ করার চেষ্টা করে। সে হুঁশে ছিল এতক্ষণ যাবৎ। যা করেছে হুঁশে থেকেই। পানি খাওয়ার জন্য কলস থেকে তরল জাতীয় দ্রব্য গ্লাসে ঢালার পরই সে বেশ বুঝতে পেরেছিল এটা পানি নয়, ভাং। চট্টগ্রামে না থাকুক, কিন্তু কিছু জিনিস সম্পর্কে তার জ্ঞান আছে ভালোই। ভাং গ্লাস থেকে ফেলে দেয়ার লহমায় সে খেয়াল করে উষান আসছে। বুদ্ধি চাপে মস্তিষ্কে। অন্ধকারে গোপনে গ্লাস থেকে ভাং ফেলে দিয়ে তারপর খালি গ্লাসে চুমুক দেয়ার ভঙ্গি করে। উষান আধারে হতে সম্মুখে এসে বুঝতে পারে এমন ভাবক যেন মীরা ভাং খেয়ে ফেলেছে ভুলবশত। ঘটনাটা ইচ্ছাকৃতভাবেই করা মীরার। উষানের বিকেলে বলা কথাটা তার মস্তিষ্কে গেঁথেছিল নিপুণভাবে। লোকটাকে শাস্তি না দিলে চলেই না। একদম অতিরিক্ত শুধু করেছে। মীরাকে কষ্ট দেয়। বেয়াদব লোক। নাকমুখ কুঁচকে মীরা বলল, আমাকে এতদিন যা কষ্ট দিয়েছেন আপনি তা কাটায় কাটায় আপনাকে আমি ফিরিয়ে দিব উষান। বিশাল যন্ত্রণা দিব। দূরে চলে যাব। আমার গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। আমি এত সস্তা নাকি? আমার অনুভূতির কোনো মূল্য নেই? হাতের দিকে গহীনে চোখে তাকায় মীরা। আচানক কষ্ট হচ্ছে। নিদারুণ কষ্ট। কামড়, খামচি, চিমটি, কিল ঘুষি দিয়েও এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট এই মাত্র প্রায় 5টা থাপ্পড় দিয়ে হয়েছে। থাপ্পড়টা না দিলে হতো না? স্বগতোক্তি করে নিজেকেই ধমক দেয় মীরা। লোকটার প্রাপ্য ছিল এটাই। এভাবে এখন অনুশোচনা করার মানেই হয় না। পাশ ফিরে মীরা। মেঘের আড়াল হতে বেরিয়ে এসেছে চাঁদ। চাঁদের স্বচ্ছ আলোয় উষানের মুখশ্রী অতীব পবিত্র এবং শুদ্ধ লাগছে। ম্লান হাসে মীরা। নিম্ন সুরে বলে, আপনাকে আমি যত আঘাত, অবহেলা, বিরক্ত করি না কেন উষান, আপনি আজীবন আমার প্রেমিক থাকবেন। আমার না হওয়া প্রেমিক।
আপনাকে হয়তো কখনোই ঘৃণা করতে পারবো না আমি। আমার প্রণয় নগরের শেহজাদা আপনি। শুদ্ধতম পুরুষ আপনিই থাকবেন আমৃত্যু। ভোরবেলা সর্বপ্রথম ঘুম ভাঙে মীরার। ঘুম থেকে উঠেই হুড়মুড়িয়ে সে বেরিয়ে যায় ঘর থেকে। মূলত উষানের সামনে যাতে তার আপাতত না পড়তে হয় তারই কারণ বশত এমনটা করা। মীরা কুড়ে ঘরের সামনে থাকা খড়ি দিয়ে তৈরি রান্নাঘরের দিকে যায়। সেখানে হাশেম মিয়ার স্ত্রী রোজি এবং পাখি রান্না করছিল তখন। মীরা তাদের সামনে গিয়ে মিষ্টি কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম আন্টি। সুপ্রভাত শব্দটা কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করতে গিয়েও থেমে যায় মীরা। সালাম করা উচিত এখন, অন্তঃকরণ হতে বার্তা এলো। রোজি সালামের উত্তর নেয়। ম্লান হেসে বলল, রাতে তোমাগো ঘুমাইতে অসুবিধা হইছে? না আন্টি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাতের বেলা আমাদের আশ্রয় দেয়ার জন্য। হইছে থামো। তা তোমার ভাই কুনে? তারে দেহি না যে। মীরা ইতস্তত বোধ করে জবাব দিল, ও ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠতে দেরি লাগে তার। ওহ, যাও তুমি কলপারতে মুখ ধুইয়া আহো। ক্ষুধা লাগছে না? খাইতে দেই। মীরা সৌজন্যমূলক হাসি দিয়ে কলপারে আসে। মুখ ধুয়ে আসার পথে তার দৃশ্যমান হয় উষানকে। ঘুমু ঘুমু চোখে হাশেম মিয়ার সাথে হেসে কথা বলায় ব্যস্ত সে। মীরা একটু অবাক হল। এই তো সে আসার পথে দেখল লোকটা গভীর ঘুমে মগ্ন। আর এখনই উঠে গেল? এত জলদি? অদ্ভুত। উষান মুখ ধুয়ে আসার পর দুজনকে সকালের নাস্তা দেয়া হয়। নাস্তা শেষ করে হাশেম মিয়া এবং রোজির থেকে বিদায় নিয়ে উষান মীরাকে নিয়ে রওনা হয়। আসার পথে উষান বেশ কিছু টাকা দিয়ে আসে হাশেমকে। নিতে চাচ্ছিলেন না যদিও হাশেম মিয়া তবে পাখির পড়াশোনায় কাজে লাগবে বলে টাকাগুলো তার হাতে গুজে দিয়ে কৃতজ্ঞতা পেশ করে চলে এসেছে পাহাড় ছেড়ে জঙ্গলে। মীরা, উষান দুইজনই নিশ্চুপ, নির্লিপ্ততা। মীরা চোখ মেলাতে পারছে না উষানের সাথে। কেন? কে জানে। মাথা ব্যথা করছে না? উষানের থমথমে কণ্ঠস্বর। মীরা তটস্থ হল। আমতা আমতা করে বলল, কি আশ্চর্য! আমার মাথা ব্যথা করতে যাবে কেন? কাল রাতে ভাং খেয়ে মাতলামি করলে আর এখন বলছো মাথা ব্যথা করবে কেন? মীরা হকচকিয়ে উঠল। ইস, সে তো ভুল করে ফেলল একটা। কাল রাতে কৃত্রিম মাতালের মতো ব্যবহার করার পর সকালে ঘুম থেকে উঠেই সে সব ভুলে বসেছে। আলগোছে, উষানের দৃষ্টি অগোচরে কপাল চাপড়াল মীরা। শান্ত হয়ে স্বভাবগত কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে না, একটু ভার হয়ে আছে শুধু। উষানের পাল্টা প্রশ্ন, কাল রাতের কথা কিছু মনে আছে? না। মনে থাকার কথা নাকি? উষান সম্মুখে দৃষ্টিপাত ফেলল, অধর কোণে ফুটে উঠল তেরোছা হাসি। আলতো স্বরে বিড়বিড়িয়ে শুধাল, ডাফার গাল। লোকালয়ে ফিরতে উষান মীরার সময় লাগল 1 ঘণ্টার মতো। আরও আগে ফিরতে পারো, তবে মীরা অত্যন্ত ধীর পায়ে হেঁটেছে। কালকের পায়ের আঘাতের নিদারুণ যন্ত্রণা এখনো আছে। তাই চাইলেও সে দ্রুত হাঁটতে পারেনি। নিজেদের ফ্ল্যাটে এসে পৌঁছাতেই মাহদি দৌড়ে আসলেন। মেয়ের মাথায় হাত রেখে উত্তেজিত হয়ে বললেন, ঠিক আছো আম্মু? নম্র কণ্ঠে মীরা প্রত্যুত্তর করল, জি বাবা, আমি ঠিক আছি। শান্ত হও। মায়ান কোথায়? মায়ান তো স্কুলে। আসো ভিতরে। উষান, তুমিও আসো। উষান বিরোধিতা পেশ করে বলল, না আঙ্কেল, অন্য কোনো সময় আসব। আমার গুরুত্বপূর্ণ কাজ আছে আঙ্কেল।
তাই একটু তাড়া আছে, পরে আসবনে। আচ্ছা, এসো কিন্তু। উষান দ্রুত পদে বেরিয়ে যায়। মীরা বাবার সাথে কথা বলতে জানতে পারে আহনাফ বিয়ে ভেঙে দিয়েছে যৌক্তিক কারণ দেখিয়ে। স্বস্তির শ্বাস ফেলে মীরা। যাক, একদিক তো ঠিক হল। মাহদির সাথে আরও কিছুক্ষণ কথা বলে মীরা হাঁসফাঁস করে বলল, বাবা আমি ফ্রেশ হব, জামাকাপড়ে ধুলোবালি লেগে আছে, ভালো লাগছে না আমার, গা গুলিয়ে আসছে, পরে কথা বলবো তোমার সাথে। মীরা তড়িৎ বেগে প্রস্থান করল কক্ষ হতে। মাহদি হতাশ দৃষ্টিতে তাকাল। মেয়েটার খুঁতখুঁতে স্বভাবের পরিবর্তন তাহলে হলই না। আর কতবার গোসল করবি মীরা? রুহি হাই তুলে প্রশ্ন ছুড়ল। মীরা তখন নিজেকে আরশিতে দেখতে ব্যস্ত। তোয়ালে দিয়ে ব্যস্ত হাতে চুল মুছছে। 2 ঘণ্টায় প্রায় 7 থেকে 8 বার তার গোসল করা শেষ। তবুও বারংবার মনে হচ্ছে ধুলোবালি, নোংরা যেন তার সাথে এখনো মিশে রয়েছে। রুহির কণ্ঠে মীরা পিছন তাকাল। সঙ্গে সঙ্গে মৃদু স্বরে চেঁচিয়ে বলল, বাহির থেকে এসে পা না ধুয়ে আমার বিছানায় বসতে তোকে মানা করেছি না রুহি? নাম জলদি। রুহি বিরক্ত হয়, ভীষণ বিরক্ত। মেয়েটা একটু অতিরিক্ত করছে না? বিছানা থেকে নেমে দাঁড়িয়ে মীরার সন্নিকটে এগোল রুহি। ফ্লোরে বসে পড়ে বলল, হইছে শান্তি এবার? মাটিতে বসছি। আওর চোখে রুহিকে দেখে নিজের কাজে তুমুল ব্যস্ত হয় মীরা। রুহি দাঁত দিয়ে নখ কাটতে শুরু করল। কিতক্ষণ বাদে নিশ্চিত্তে বলল, তো শোনা, কাল রাত উষান ভাইয়ের সাথে কি করলা? ঝগড়া করছিস দুজন? উষান ভাই আবার তোকে কিছু করছে? বকা দিছে? আঘাত করছে কোনো? আঘাত সে আমাকে করেনি, বরং আমি তাকে করেছি। রুহি চমকিত হয় বেশ। ওষ্ঠাধর গোল গোল করে জিজ্ঞেস করল, হোয়াট? কাল রাতের সম্পূর্ণ ঘটনা মীরা একে একে খুলে বলল। রুহি সবটা শুনে হাসতে গিয়েও থেমে গেল। তার খটকা লাগছে বড্ড। সন্দিহান কণ্ঠে বলে উঠল, ওয়েট ওয়েট, আমার বিশ্বাসই হচ্ছে না তুই মিথ্যা মাতলামোর নাটক করে ভাইয়াকে এত কষ্ট দিছিস আর ভাইয়া কিছুই বুঝে নাই। আমার সন্দেহ হচ্ছে জান। আমার কেন যেন মনে হচ্ছে উষান ভাই সব জানতো তুই অ্যাক্টিং করছিস। দেখ এটা কিন্তু তেমন কোনো বড় ব্যাপার না। তাছাড়া ভাইয়া ফ্লাইট লেফটেন্যান্ট, সে বেশ চতুর। তার সাথে এমন নাটক করলি তুই আর সে বুঝল না? হোয়াট এ জোকস। মীরা ভাবনায় পড়ল। একটু গভীর মনোযোগ সহকারে চিন্তা করার পর সে নিজেও বেড়াজালে ফেসে গেল। আসলেই তো, রুহির কথাটা তো এতটা হালকাভাবে নেওয়া যাচ্ছে না। কিন্তু সন্দেহ এবং প্রশ্ন এক জায়গাতেই। উষান যদি সব জেনে যায় ও তবে সে চুপ কেন ছিল? তীব্র শব্দ যোগে হাসছে। হাসতে হাসতে গাল ব্যথা হওয়ার উপক্রম, তবুও হাসি অতীব চেষ্টা করেও থামানো যাচ্ছে না। দিগন্ত অতি কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। এখন হাসলেই বিপদ, মহা বিপদ। উষান স্যার দেখা যাবে হু হা করে হেসে দিলে তার চাকরি ধরে টান দিতে পারে। হাসি চেপে রাখা ভীষণ কষ্টসাধ্যকর কাজ। দিগন্ত আজ তা হাড়ে হাড়ে টের পেল। কোনোমতে সে নিজেকে সামলে নিয়ে বলল, স্যার, একটু বাহির যাই। ওই মানে প্রকৃতির ডাক এসেছে। প্রকৃতির ডাকে সাড়া দিতে যাই স্যার। উষান জলদগম্ভীর কণ্ঠে বলল, যাও। দিগন্ত দৌড়ে রুম থেকে বের হয়। এখন সে মন প্রাণ খুলে কতক্ষণ হাসবে, অতঃপর রুমে প্রবেশ করবে। তীব্র দিগন্তের হাসির কারণ মূলত উষান।
কাল রাতে মীরা তার সাথে যা যা করেছে তা সে সংক্ষিপ্ত করে তীব্রকে বলেছে। তেমনি দিগন্ত রুমে কাজে মহা ব্যস্ত থাকার পরও উষানের সকল কথা মনোযোগ সহকারে কাজ ফেলে শ্রবণ করেছে। উষানের কথা শেষেই তীব্রের এই হাসি। উষান কড়া দৃষ্টিতে তাকাল। নিজেকে সামলায় তীব্র। লম্বা শ্বাস টেনে বলে উঠল, সিরিয়াসলি দোস্ত, তোর এত ধৈর্য কোথা থেকে আসলো? এত মার খাওয়ার রেকর্ড গড়লি, তাও সেই মার খেয়েছিস ইচ্ছে করেই? ইচ্ছে করেই সহ্য করেছি। আর মীরা মাতাল ছিল না, ভাং খায়নি ও। ইচ্ছে করে এমন ব্যবহার করেছে আমার সাথে। গ্লাসে ভাং ঢেলে ও ফেলে দিয়েছিল। অন্ধকারে অতটা স্পষ্টত না দেখতে পেলেও কিছুটা দেখেছি। প্রথমে পাত্তা দেয়নি। দেন ও যখন মাতালের ব্যবহার এবং কথা বলতে শুরু করল তখন প্রথমেই বুঝে গিয়েছিলাম ও একদম ঠিক আছে না। অন্ধকারে যা দেখেছিলাম ওই দৃশ্যটুকু ছিল ও যখন গ্লাস থেকে ভাং ফেলে দিচ্ছিল। মীরা এমনটা করেছে মেইবি সেদিন সকালের ঘটনাকে কেন্দ্র করে। তীব্র চমকাল। রুমে মাত্র প্রবেশ করা দিগন্ত অবাক উষানের কথায়। তীব্র জিজ্ঞেস করল, সহ্য করলি? ইচ্ছাবশত? কেন? তীব্রের বিস্মিত কণ্ঠ। কারণ এটার প্রাপ্য আমি। মীরার সাথে যা করেছি, যেই অপমান, তার বদলে ও আমাকে কমই আঘাত দিয়েছে। হাস্যরসক পরিবেশ লহমায় গম্ভীরতায় পরিণত হল। তীব্র তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে আছে উষানের মুখশ্রীতে। বোঝার চেষ্টা করছে উষানের অন্তঃকরণ। আসলে উষান চাইছেটা কি? দিগন্ত হঠাৎ বলে উঠল, স্যার, তুর্সি ঢাকায় আসছে। ও ঢাকায় আসলে আমরা ওকে কিডন্যাপ করি? তাহলেই তো যা জানার জানতে পারব। কেন আপনাকে জেলে পাঠালো অযথা? উষান মৌনতা বজায় রাখল কিতক্ষণ। শেষে ফিচেল কণ্ঠে বলল, তার দরকার পড়বে না। আমার যা জানার ছিল জেনে গিয়েছি। তুর্সি ইচ্ছে করে আমায় জেলে পাঠায়নি। ওকে ব্ল্যাকমেইল করছিল কেউ। তুর্সির আম্মুকে কিডন্যাপ করে আটকে রেখে বলা হয়েছিল যাতে আমাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠিয়ে আমার জীবন থেকে দূরে চলে যায়। নয়তো ওর আম্মুকে মেরে ফেলা হবে। তুর্সির তখন বয়স কম ছিল, বুদ্ধি কম ছিল, আবেগী ছিল। ভয় পেয়ে ওদের কথা মেনে নিয়েছিল। কিন্তু ও যখন আমায় জেলে পাঠায় তখন কায়দা করে ও ট্রাই করেছিল আমাকে জেল থেকে বের করার, কিন্তু তখনই যারা ওকে ব্ল্যাকমেইল করছিল তারা তুর্সির আম্মুকে মেরে ফেলে। তুর্সি ভেঙে পড়ে যখন মানসিকভাবে তখন ওর কাজিন ওকে যশোরে নিয়ে যায়। তীব্র অবাক কণ্ঠে বলল, এত কিছু জানলি কি করে? আর মীরাকে দূরে রাখার কারণ তাহলে এটাই? হ্যাঁ, আমার ক্ষতি চাচ্ছে কেউ। মেরে ফেলার চেষ্টায় ব্যর্থ হয়ে এখন আমার উইক পয়েন্টে আঘাত করছে। এই কারণেই মীরাকে শত অপমান করে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করি। এসব কে করছে তা না জানা পর্যন্ত আই কান্ট হ্যান্ডেল মীরা। দিগন্ত কথার মাঝে ফোড়ন কেটে বলল, এখানে মীরা ম্যামকে আগলে নেয়ার কথা বলছেন কেন স্যার? তীব্র ম্লান হেসে উত্তর দেয়, হি লাভস মীরা। এতদিন ঢং করছে অযথা। পূর্ব আকাশে সবেমাত্র সূর্য উদয় হয়েছে। চারিপাশে ক্ষীণ কুয়াশা পড়েছে। বসন্তের প্রথমাংশ হওয়াতে শীতের রেশটা কাটেনি এখনো পুরোপুরি। গাছের কিশলয়ে জমে রয়েছে বিন্দু বিন্দু শিশির কণা। হালকা রোদে ঝলমল আশপাশ। ব্যস্ত সড়ক দিয়ে হঠাৎ দানবীয় আকৃতির ট্রাক শা করে বিকট কর্কশ শব্দে হর্ন দিয়ে গেল। সেই কর্কশ ধ্বনি কর্ণপাত হয়ে ধ্যান ফিরে মীরার। ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস তার বহু বছরের।
প্রভাতের আগমন মেদিনীতে ঘটতেই তার ঘুমের রেশটা অভ্যাসবশত কেটে যায়। মীরার হাতে ধোয়া উড়ন্ত কফির মগ। এলোমেলো আকৃতির ধোয়া বের হচ্ছে মগ দিয়ে। উত্তপ্ত কফির কাপে অধর ছোঁয়ায় মীরা। অদূরে দৃষ্টি দিতেই সে কিক্ষণ থমকাল, চমকাল, স্থির রূপে দাঁড়িয়ে রইল। মীরার বাসা থেকে 3টা বিল্ডিং পর উষানের দাদুর বাড়ি। মাঝখানের 3টা বিল্ডিং তুলনামূলক কম তলার হওয়াতে উষানের দাদু বাড়ি মীরার বাসার ছাদ থেকে স্পষ্টতই দেখা যায়। অদূরে ছাদে উষান উদাম গায়ে পুশআপ করছে। এতদূর থেকে চশমার তীক্ষ্ণতার জোরে মীরা স্পষ্টত দেখতে পারছে উষানের পেশিবহুল, বলিষ্ঠ দেহ। দূর থেকেই বোঝা যাচ্ছে বলিষ্ঠ, সুঠাম দেহ এখন ঘেমে একাকার। মীরা নির্লজ্জের মতো উষানকে পরখ করল সূক্ষ্ম নজরে। শেষে হুঁশে ফিরে নিজের গালে চড় মেরে বসল। ইতস্তত কণ্ঠে আপনমনে বলল, ছিঃ মীরা, সেই মন ইউ। উষানের আশপাশের কোনো দিকে ধ্যান নেই। সে ব্যস্ত তুমুল নিজের কাজে। মিনিট 20 বাদে উঠে দাঁড়াল সে। শুভ্র তোয়ালে দিয়ে শরীরে অবশিষ্ট ঘামটুকু মুছে নিল দ্রুত। উষানের থেকে ঠিক 3 ফিট দূরে দাঁড়ানো তীব্র। দাঁড়িয়ে ঘুমে ঢুলছে। দিগন্ত ব্যস্ত হাতে উষানের দেয়া তার ওপর আরোপিত কাজগুলো সম্পূর্ণ করছে। উষান ওয়াটার বোতলে অধর স্পর্শ করার আগ মুহূর্তে শক্ত কণ্ঠে বলল, দিগন্ত, ইজেন্ট ইট ডান? দিগন্ত দ্রুত গলায় বলল, স্যার আর একটু সময় দিন, হয়ে যাবে। ডু ইট ফার্স্ট। ইয়েস স্যার। উষান তোয়ালে ফেলে টি-শার্ট পরল। সে একটু খেয়াল করলেই হয়তো দেখতে পেত অদূরে কেউ তাকে স্নিগ্ধ দৃষ্টিতে দেখছে, তবে উষান আজ আর আশপাশ দেখল না। তার মুখশ্রীতে কঠোরতা, বহুদিন বাদে গম্ভীরতার ছাপ পড়েছে। দ্রুত পায়ে তীব্রের পাশে দাঁড়িয়ে ঝাঁঝ মেশানো কণ্ঠে বলল, কালকের থাপ্পড় মনে হয় কাজে লাগেনি? কাজ ফেলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তীব্র হাই তুলে অলসতা ছাড়াল। আওর চোখে তাকালো উষানের দিকে। ছেলেটাকে কঠোর দেখাচ্ছে ভীষণ। নিশ্চয়ই কিছু হয়েছে, গুরুতর কিছু। অতীব গুরুতর কোনো কিছু হলে উষান তার অফিসিয়াল রূপ প্রদর্শন করে, যেমনটা সে কর্মক্ষেত্রে প্রয়োগ করে থাকে। তীব্র বিরস কণ্ঠে বলল, কোথায় কালকের হঠাৎ থাপ্পড় মারার জন্য সরি টরি বলবি তা না। এখন বলছিস থাপ্পড় কাজে লাগেনি? তুই আসলেই মানুষ না শালা। তোর মন প্রাণ হৃদয় সব পাথরের। উষান থমথমে দৃষ্টিতে তাকাল। তীব্র তটস্থ হয়। বলে, কি হয়েছে? এভাবে তাকাস কেন? কালকের থাপ্পড় মারার যথেষ্ট কারণ ছিল। হা, যথেষ্ট কারণ ছিল। কাল যা বলছি আমি তা সত্যি না, এটা তুই অস্বীকার করতে পারবি? সত্যি বললেই দোষ। ফাইল রেডি কর। 30 মিনিটের মধ্যে আমার চাই। ছাদ থেকে প্রস্থান করল উষান। তীব্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ছেলেটা অদ্ভুত ভীষণ। এভাবে নিজের শুদ্ধ, পবিত্র, প্রেমময় অনুভূতিগুলো গোপন করে সে আসলে কি প্রমাণ করতে চাচ্ছে? তা বলা মুশকিল বটে। এত বছরের বন্ধুত্ব উষানের সাথে তীব্রের। তবুও কিছু কিছু বিষয়ে সে উষানকে বুঝতে পারে না একদমই। উষান যেন পুরোটাই একটা রহস্য। তীব্র অলসতা ফেলে এগোলো সম্মুখে, দিগন্তের নিকট। যাওয়ার পথে অদূরে দৃশ্যমান হল মীরাকে। তপ্তশ্বাস ছাড়ল সে। বিড়বিড় করে বলল, মেয়েটাকে আর কষ্ট দিস না উষান, নয়তো এর ফল তোকে প্রকৃতি দ্বিগুণ করে ফিরিয়ে দিবে। ফেব্রুয়ারির এক অলস দুপুর।
শুনশান নীরবতা বজায় চারিপাশে। মীরা সচেতন দৃষ্টিতে আশেপাশ দেখতে দেখতে এগোচ্ছে। এক বিশেষ কাজে সে এসেছিল পাহাড়ের এদিকের জঙ্গলে। জঙ্গলের ওপর প্রান্তে মূলত ছিল তার কাজ। হাসপাতাল ছিল সেখানে। পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করিয়ে কিছু ঔষধ নিয়ে এসেছে। আজকাল পায়ে চিনচিন ব্যথা করে তার। ব্যথা উঠলে সহ্য করা কঠিন হয়ে পড়ে। দুপুরের দিকে ফের ব্যথা ওঠায় একাই বেরিয়েছিল সে হাসপাতালের উদ্দেশ্যে। মাথার ওপর কড়া রোদ্দুরের তাপ। তৃষ্ণায় গলা শুকিয়ে চৌচির তার। ক্ষীণ দূরে যাওয়ার পর হঠাৎ তার মনে হল তার পিছন পিছন কেউ আসছে। শুকনো ঝড়ে পড়া পাতায় পা ফেলায় মর্মর শব্দ হচ্ছে। মীরা সচেতন হয়। আলগোছে ব্যাগে হাত দিয়ে ছোট ধারালো ছুরিটা সে হাতের মুঠোয় নেয়। পদচারণ থামিয়ে হুট করে পিছনে ঘাড় কাত করে তাকাতেই তার সম্মুখে দৃশ্যমান রোগা ধরনের এক কম বয়সী তরুণকে। ছেলেটা বোধহয় তার থেকেও ছোট হবে। মীরা কয়েক কদম পিছিয়ে গিয়ে কঠিন কণ্ঠে বলল, কে আপনি? আমার পিছু নিচ্ছেন কেন? ছেলেটা হাসল। অদ্ভুত, গা শিরশির করা হাসি। ক্ষীণ কেঁপে উঠে মীরা। ভীতি ভাব অন্তরালে পুড়ে রেখে ধমকে উঠে জিজ্ঞেস করে, কি সমস্যা? কোনো সমস্যা না, জাস্ট কিছু জিজ্ঞেস করার ছিল। মে আই? বলুন। কাট কাট গলায় জবাব দেয় মীরা। থ্যাংক ইউ। আমি শুভ্র। এখানে নতুন। ভুলবশত রাস্তা গুলিয়ে ফেলে এখানে এসে পড়েছি। আমাকে একটু লোকালয় সম্পর্কে ধারণা দিতে পারবেন? আর কত দূরে সেটা? সোজা হাঁটবেন। 20 মিনিট পরই লোকালয়। আপনি বুঝি সেখানেই যাচ্ছেন? মীরা জবাব দিল না। সোজা হাঁটা শুরু করল। কিছু তো একটা গড়বড় আছে। শুভ্রের ব্যবহার, চাহনি তার ভালো লাগেনি। উদ্ভট ঠেকেছে কেমন। দ্রুত হাঁটা ধরল মীরা। হাতের মুঠোয় ছোট্ট ছুরিটা ধরেই রাখল। খেয়াল করে দেখল শুভ্র তার পিছনেই আসছে। হেলে দুলে, আস্তে ধীরে। মীরা পদচারণের গতি বাড়িয়ে দেয়। তবে কিতক্ষণ বাদে তার সন্দেহ দূর হয়। সে যখন দৌড়াতে শুরু করল, শুভ্র তখন প্রায় ছুটে আসল। এসেই শক্ত করে ধরল তার হাত। মীরা ছিটকে নিজের হাত ছাড়িয়ে নেয়। চেঁচিয়ে প্রশ্ন করে, আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? শুভ্র অদ্ভুত ইঙ্গিত দিল নেত্র যুগল দ্বারা। মীরার বুঝতে বেগ পেতে হল না এই ইঙ্গিতে। এই ছেলের সাথে আর ভালোভাবে কথা বলার কোনো মানেই হয় না। ব্যাগের পকেট থেকে ছুরিটা ব্যাগ করে মীরা শুভ্রের হাতে শক্ত করে ঢুকিয়ে দিয়ে বের করে নিল। পা দিয়ে সজোরে লাথি মারল শুভ্রের স্পর্শকাতর স্থানে। ছুরিটা দিয়ে সে দ্বিতীয় আঘাত করল শুভ্রের ঘাড়ে। ছিটকে আর্তনাদ করে উঠল শুভ্র। ব্যথায় যন্ত্রণার সহিত বলল, ইউ ব্লাডি বিচ। মীরা উল্টো ঘুরে দৌড়ানো শুরু করে। শুভ্র তার আহত হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে তার দলের কয়েকটা ছেলেকে ফোন করে সেখানে উপস্থিত হতে বলে জলদি। শেষে ফোন কেটে দিয়ে পিছু নেয় মীরার। লোকালয়ে পৌঁছাতে আরেকটু সময় বাকি। মীরা অন্তঃকরণে নিজেকে ধাতস্থ করল। সাহস দিল। তবে বিপদ বুঝি তখনও তার পিছু ছাড়েনি। ক্ষীণ দূর যেতেই 3টে ছেলে এসে উপস্থিত হয় তার সম্মুখে। মীরা ভরকাল। প্রশ্ন করল, কি চাই? উপস্থিত একজন বিশ্রী হেসে বলল, তোমারে। দ্বিতীয়জন ক্রোধ নিয়ে বলল, আমার ভাইরে মেরে ভাগতে চাও? এত সহজ? আজকে তোমারে খাইছি ফুলটুসি। মীরার বোধগম্য হয়।
শুভ্রের দলবল এরা। পিছন ফিরে তাকানোর পর এবার দমিয়ে রাখা আতঙ্কটা তার বেড়ে গেলে হু হু করে। মাথায় চারা দিয়ে উঠল নানান রকমের চিন্তা। বারংবার অন্তঃকরণে সে প্রার্থনা করছে যেন খারাপ কিছু না হয়। মীরা সর্বোচ্চ চেষ্টা করল উপস্থিত তিনজনকে দমানোর জন্য। ছুরি দিয়ে আঘাত করল অবধি, তবে কাজ হল না। আঘাত করার ফলস্বরূপ তাকে পাল্টা থাপ্পড় মারা হল। অধর চুইয়ে তরল রক্ত গড়িয়ে পড়ল, 1 ফোঁটা 2 ফোঁটা অবিরত। মীরা আকুতি স্বরে বলল, প্লিজ ছেড়ে দিন আমায়, যেতে দিন, আল্লাহর দোহাই লাগে। 4টে ছেলের নিষ্ঠুর, নিকৃষ্ট, পাষাণ হৃদয় মীরার ব্যাকুলতা, কাতরতা মেশানো আকুতি শুনল না। লোলুপ দৃষ্টিতে তাকাল তারা। তাদের মুখশ্রীতে বজায়মান অদ্ভুত চাহনি দেখে মীরা বুঝে গেল তার সাথে ঠিক কি হতে যাচ্ছে। অন্তঃকরণে নাজেহাল অবস্থা তার। সবকিছু এলোমেলো লাগছে। শেষ মুহূর্তে আকুতি স্বরে বিড়বিড়িয়ে আল্লাহর নিকট প্রার্থনা করছে সে। হৃদপিঞ্জর চাইছে উষান আসুক, একবার আসুক। 3-4টে ছেলের সাথে পেরে উঠল না মীরা। পালাতে চেয়েও পারল না। শুভ্র মীরার হাত পা বেঁধে নিয়ে বলল, ওরে বস্তায় ঢুকা জলদি, জঙ্গলের ভিতর নিয়ে যাই। মীরার মুখে একদলা পুরনো কাপড় ঢোকানো। কিছু বলার প্রয়াসে কণ্ঠ দ্বারা শব্দ করল, হল না তা সম্ভব। মীরাকে বস্তায় ভরে নেয় দুজন। তার পূর্বে সে দুজন ভীষণ বাজেভাবে মীরার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। নেত্র যুগল বন্ধ করে মীরা অস্ফুটস্বরে বলল, কিচ্ছু হয়নি, ওরা ব্যাড টাচ করেনি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বস্তায় ভরে বস্তার মুখ বন্ধ করে টানতে টানতে মীরাকে জঙ্গলের ভেতর নিয়ে যাওয়া হচ্ছে। ব্যথায় আর্তনাদ করে উঠছে সে ক্ষণে ক্ষণে। বর্তমান অবস্থা দেখে অন্তরাল হুহু করছে। আদৌ কি সব ঠিক হবে? রুহির অবস্থা করুন। পাগলের মতো ছুটছে এদিক সেদিকে। দুপুরে মীরা বেরিয়ে যাওয়ার পর এখন সন্ধ্যা হতে চলল, মেয়েটার কোনো হদিস নেই। জঙ্গলের দিকে এসেছিল সে মীরাকে খুঁজতে। হাসপাতালে খোঁজ নিয়ে এসেছে। মীরা নাকি দুপুর বেলায় বেরিয়ে গিয়েছে। জঙ্গলে আসার পর মীরার ফোন আর চশমা খুঁজে পায় রুহি। তার বুঝতে বেগ পেতে হল না ঠিক কি হয়েছে মীরার সাথে। অস্ফুট স্বরে কেঁদে উঠল সে। বক্ষস্থল কেঁপে কেঁপে উঠছে আর্তনাদে। বিড়বিড় করে ক্রন্দনরত কণ্ঠে বলল, আল্লাহ মেয়েটাকে বাঁচাও, ও নিষ্পাপ আল্লাহ, ওকে তুমি রক্ষা করো মাবুদ। রুহি বদ্ধ উন্মাদের মতো ছটফট করল কিতক্ষণ। শেষে ভাবনা চিন্তা করে উষানকে ফোন করল। 1 বার 2 বার ঠিক 3 বার কল দেওয়ার পর ফোন রিসিভ করল উষান। ঘুমু ঘুমু কণ্ঠ। রুহি বুঝল ফোন দেরিতে রিসিভ করার কারণটা। ওপাশ হতে উষান নম্র কণ্ঠে বলল, কিছু বলবে রুহি? এই অসময়ে কল করলে যে? রুহি ওষ্ঠ দ্বারা অধর চেপে ক্রন্দনের সীমা কমিয়ে আনল। লম্বা করে শ্বাস টানল কয়েকবার। অতঃপর নিষ্প্রভ কণ্ঠে বলল, ভাইয়া, ভাইয়া মীরা। মীরা নামটা শ্রবণ করার পর উষান একটু নড়েচড়ে উঠল। নেত্রপল্লবের বন্ধ পল্লব উন্মুক্ত করে উঠে বসল সে। ললাটে ইতিমধ্যে বলিরেখা পড়েছে। উষান প্রশ্ন ছুড়ল, হু মীরা? তারপর? ভাইয়া মীরার সাথে নিশ্চয়ই খুব বাজে কিছু হয়েছে। কেউ ওকে তুলে নিয়ে গেছে। ও দুপুর বেলা হাসপাতালে এসেছিল। এখন সন্ধ্যাবেলা। বাসায় ফিরেনি। আমি জঙ্গলে এসেছিলাম ওর খোঁজ নিতে। তখন জঙ্গলের প্রবেশমুখে ওর ফোন আর চশমা পরে থাকতে দেখি।
সাথে মাটিতে টেনে হিচড়ে নেয়ার দাগ। মনে হচ্ছে কে ওকে টানতে টানতে নিয়ে গেছে কোথাও। আমি আঙ্কেলকে কিছু বলিনি ভাইয়া। আঙ্কেল হার্টের পেশেন্ট। আপনি কিছু করুন না প্লিজ। অপাশে ঘোর নিস্তব্ধতা। নীরবতার রেশ বজায় তুমুল রূপে। রুহি ভাবল উষান হয়তো লাইনে নেই। সে চেঁচিয়ে বলল, হ্যালো উষান ভাইয়া, আপনি কি শুনছেন আমার কথা? উষান হুঁশে আসল। একবার ভীষণ চেষ্টা করল কিছু বলার, কিন্তু কি আশ্চর্য, কণ্ঠনালীতে যে শব্দজোট পেকেছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। উষান নিজেকেই প্রশ্ন করল, তার এত খারাপ কেন লাগছে? মীরার উধাও হওয়ার খবর শুনে হাত পা হিম হয়ে অসাড় হয়ে আসছে কেন? হতবিহ্বল হতে শান্ত হয় উষান। জিজ্ঞেস করে, তুমি জঙ্গলে একা কেন গিয়েছ রুহি? জলদি ফোনের লোকেশন অন করে ফিরে আসো। আর আমি দেখছি ব্যাপারটা। মীরার কিচ্ছু হবে না। কান্না বন্ধ করো, মাহদি আঙ্কেলকে তো জানাতেই হবে। তার মেয়ে নিখোঁজ। তুমি দ্রুত ফিরে আসো, তারপর দেখছি। আমি দ্রুতই ফিরছি ভাইয়া। উষান কল কেটে ফোন ছুড়ল বিছানায়। ল্যাপটপ অন করে শুভ্রের ডিটেইলস আবার ঘাঁটতে বসল। শুভ্র, এই ছেলেই মূলত উষানকে হত্যা করার জন্য হন্য হয়ে চেষ্টা করছিল। উষান তা আজই জানতে পেরেছে বহু চেষ্টার পরিবর্তে। সকালে তীব্র দিগন্তকে সে এই কাজেই ব্যস্ত রেখেছিল, কারণ শুভ্রকে খুঁজে বের করা দরকার ছিল বড্ড। শুভ্র এখন উষানকে মারতে না পেরে উষানের আপনজনের পিছে লেগেছে তাদের হত্যা করার উদ্দেশ্যে। নিকট আত্মীয়, আপনজন এরা মানুষের তুমুল দুর্বলতা। শুভ্র হয়তো তাই ভেবেছিল, তাই এরূপ কাজ শুরু করেছে। কিন্তু শুভ্র কি আর জানে, উষানের নিজের জীবনের প্রতি যেখানে বিন্দুমাত্র মায়া নেই, সেখানে আপনজনের প্রতি দরদ, মায়া, ভালোবাসা কিভাবে জন্মাবে? ডিফেন্স অফিসারদের পরিবারের প্রতি মায়া রাখতে হয় না, তাদের সবকিছু দেশকে ঘিরে। তুর্সির মা তো আশাকে শুভ্রই মেরেছে। উষানের সহিত শুভ্রের এরূপ কর্ম করার কারণ অতি তুচ্ছ। আকাশপথে এক মিশনের সময় উষান কিছু সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীদের মধ্যে ছিল শুভ্রের বাবা। শুভ্রের বাবা ছিল মূল আসামি। তারই পরিপ্রেক্ষিতে শুভ্র বাবার হত্যার বদলা নিতে উষানের পিছে উঠে পড়ে লেগেছে। রুহির কথা শ্রবণ করার পর উষানের কেন যেন মনে হচ্ছে মীরার গুম হওয়ার পিছনে শুভ্রের বিশাল বড় হাত আছে, অথবা এ কাজ শুভ্রই করেছে। ল্যাপটপে রিসার্চ করার সময় উষানের ফোনে মেসেজ আসে। ক্ষীণ সময়ের জন্য নিজের করা কৃত কাজ বন্ধ রেখে ফোন হাতে নিল সে। মেসেজটা আননোন নাম্বার থেকে আসা। মেসেজে ছিল মীরার অচেতন রূপ এবং ছোট্ট কয়েক বার্তা। কি লেফটেন্যান্ট সাহেব, গার্লফ্রেন্ডকে নিতে আসবা না? আর কতক্ষণ অপেক্ষা করব? বেশি লেট করলে কিন্তু আমি আপনার সুন্দরী প্রেমিকাকে ছোঁয়ার লোভটা আর সামলাতে পারব না। মেসেজের নিচে ছোট্ট করে লিখা শুভ্র নামটি। উষান চটজলদি নাম্বার থেকে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, তবে চেষ্টা বিফলে গিয়েছে। উষান খেয়াল করে মীরার বিধ্বস্ত রূপ দর্শন করার পর তার হৃদকম্পন শুরু হয়েছে। হাত দুটো কাঁপছে প্রবল। উষান কয়েকবার উঁচু কণ্ঠে তীব্রকে ডাক দেয়ার প্রয়াস চালায়, তবে সে ব্যর্থ। কি আশ্চর্য, কঠিন মানুষটা সামান্য এক নারীর জ্ঞানহীন মলিন মুখশ্রী দেখে এতটা এলোমেলো হয়ে পড়ছে কেন? মীরা টেনে টেনে শ্বাস নিচ্ছে। সময়ের তালে তালে তার শ্বাস নেয়াটা বড়ই মুশকিল হয়ে পড়েছে। শ্বাসকষ্টের সমস্যা আছে মীরার। নির্দিষ্ট সময় পরপর ইনহেলা নিতে হয়।
আজ সারাদিনে ইনহেলার নেওয়া হয়নি তার ওপর ধুলোবালি স্তূপে পড়ে আছে। ধুলোবালিতে শ্বাসকষ্টের সমস্যা তার দ্বিগুণ হয়। মীরার সামনে বসে শুভ্র এবং বাকি কয়েকটা ছেলে বসে মদ্যপান করছে। মদ্যপানকালীন মাঝেমধ্যেই ছেলেগুলো লোলুপ, বিশ্রী, কুরুচিপূর্ণ দৃষ্টিপাত ফেলছে মীরার ওপর। নিজেকে আশ্বস্ত, শান্ত করে মীরা। হাতের মুঠোয় লুকিয়ে রাখা ধারালো ছুরিতে তার হাতের চামড়া কেটে রক্তিম তরল টপটপ করে গড়িয়ে পড়ছে। সুযোগের অপেক্ষায় অধীর হয়ে বসে থাকে মীরা। এবং ক্ষণিক বাদেই সেই সুযোগটা তার পানে আসে। শুভ্র উঠে দাঁড়ায়। হাতে তার সিরিঞ্জে থাকা তরল পদার্থ সে মীরার ঘাড়ে পুশ করে দেয়। এটা নিয়ে মোটা 8 বার তাকে সিরিঞ্জ পুশ করা হল। আধারে চশমাবিহীন মীরা বুঝতে পারে না সিরিঞ্জের তরল পদার্থটা আসলে কি। শুভ্র কাজ শেষে হেলতে দুলতে বিড়বিড় করে গান গাইতে গাইতে বেরিয়ে যায়। বাকি ছেলে 3টে তখন মদ্যপানে করে ঝিমুচ্ছে। শুভ্র যাওয়ার পরই নেত্রযুগল উন্মুক্ত করল মীরা। পরপর প্রায় 8 বার সিরিঞ্জ পুশ করার কারণে তার বাদিকের ঘাড় অবশ প্রায়। আলগোছে উঠে দাঁড়াল মীরা। হাতের রশি ছুরি দিয়ে আগেই কেটে ফেলেছিল। স্বল্প রশ্মিতে অদূরে দৃশ্যমান হল তার পার্স। বিড়াল পায়ে এগোলো সেদিকে। ব্যাগ থেকে সন্তপর্ণে ক্লোরোফর্ম বের করে ছেলেগুলোর দিকে এগিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে। তৎক্ষণাৎ তারা অচেতন হয়ে পড়ে রইল। মীরা মুখে ওড়না চেপেই দ্রুত বেরিয়ে আসে। তাকে আটকে রাখা হয়েছে এখানকার জঙ্গলের পরিত্যক্ত এক তেলের গোডাউনে। চারপাশ খুঁজে বের হওয়ার রাস্তা পাওয়া গেল না। মীরা হাঁসফাঁস করে বিড়বিড়িয়ে বলল, আল্লাহ আমাকে পথ দেখাও, আমায় বাবার কাছে পৌঁছে দাও আল্লাহ। শুভ্র আসছে ফিরে। পদধ্বনির শব্দ জোরদার হচ্ছে। মীরা দিকবেদিক শূন্য হয়ে একটা খালি তেলের ড্রামে ঢুকে পড়ে। ড্রামগুলো প্রায় তার সমান এবং যথেষ্ট মোটা। অনায়াসে 2 জন মানুষ বসা যায়। ড্রামের ভিতর থেকেই মীরা শুনল শুভ্রের উচ্চ স্বরে হাঁকডাক। মীরা আপনমনে বিড়বিড় করে, উষান যেন আসে, নয়তো তার বাবা। একবার আসুক তার ভরসাযোগ্য 2 জন মানুষ। আমার সাথে কেউ যাচ্ছে না। তীব্র, তুই এখানে সবার খেয়াল রাখবি। দিগন্ত আমায় ইনফরমেশন দিবে। সাইলেন্সার লাগানো পিস্তলটা পিছনের দিকে কোমরে গুজে ব্যস্ত, কঠিন, গম্ভীর কণ্ঠে নিজের বক্তব্য পেশ করল উষান। শরীরের সকল পেশি তখন টান টান। মাথার শিরা ক্রোধে দপদপ করছে। তীব্র আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, কাউকেই নিবি না? একদম একা যাবি? রিস্কি এটা উষান। উষান জলদগম্ভীর কণ্ঠে বলল, কাউকেই নিচ্ছি না। শুধু স্থানীয় 2 জন পুলিশ আসবে, আমি সেখানকার সবকিছু আয়ত্তে আনার পর। শুভ্র আর ওর দলের লোকদের লাশ আনতে যাবে পুলিশ 2 জন। উষানের কঠিন মুখশ্রী দর্শন করে তীব্রের বলার সাহসে কুলালো না, কাউকে নিয়ে যা সাথে। সে উষানের গম্ভীর রূপটা দেখলে মাত্রাতিরিক্ত নার্ভাস হয়ে পড়ে। তাছাড়া উষান কখনো কারো কথা শুনে না। সে যা বলে তাই। একরোখা, জেদি মানুষটাকে স্বয়ং ক্যাপ্টেন অবধি বসে আনতে পারেনি। মিশনে নিজের জেদ চাপিয়ে বেড়ায়। তবে দক্ষ, বুদ্ধিমান অফিসার হওয়াতে উষানকে কেউ কখনো কোনো কথা শোনাতে পারেনি। উষান নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে এগোলো মায়ানের নিকট। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে সুরে বলল, আমি তোমার বোনকে ফিরিয়ে আনব। প্রমিস। মন খারাপ করে থাকে না। তুমি চ্যাম্প না? বাবাকে দেখে রাখবে, ওকে? ওকে। মায়ানের দৃঢ় মন্তব্য।
উষান যাওয়ার পথে একবার মাহদির সাথে দেখা করতে যায়। মাহদি মেয়ের খবর শোনার পর থেকে একদম নিশ্চুপ, মৌন। কারো সাথে কোনো কথা বলছে না। উষান মাহদির নিকট এগিয়ে আশ্বাস দিয়ে বলল, মীরার কিচ্ছু হবে না আঙ্কেল, ট্রাস্ট মি, আমি হতে দিব না, আপনি একটু বিশ্বাস রাখুন আমার ওপর। আল্লাহ হাফেজ। ঝড়ো আবহাওয়ার মাঝে নিজের বাইক নিয়ে সা করে ছুটে গহীন অন্ধকারের মাঝে। কানে লাগানো ব্লুটুথ, সেখানে দিক নির্দেশনা দিচ্ছে দিগন্ত। কোথাও যেতে হবে তা বিশদ বর্ণনা করে উষানকে জানাচ্ছে সে। উষান দিগন্তের বার্তা শ্রবণ করতে করতে এগোচ্ছে সম্মুখে। তার পাথর কঠিন বক্ষস্থল আজ অজানা আতঙ্কে নড়বড়ে। নিজের ওপর বিশ্বাস আছে তার, মীরাকে ঠিকই উদ্ধার করে আনবে। কিন্তু কথা হচ্ছে, মীরা কেমন আছে? শুভ্র মেয়েটার ওপর কোনরূপ অত্যাচার করেনি তো? এই কথা যতবার উষান মনে আওড়াচ্ছে ততবারই কঠিন বক্ষস্থলটা হুহু করে কেঁপে উঠেছে। উষান হিসহিসিয়ে বলে উঠল, কঠিন তার খোলসটা তাহলে নম্র হতে চলল? সে ফুরবল হল প্রথমবার কোনো নারীর প্রতি? রজনীর কালচে অন্তরিক্ষ বর্তমানে মেঘাবৃত। মেঘ বলছে বৃষ্টি নামবে। কিতক্ষণ পর হলও তাই। অম্বর হতে ঝমঝমিয়ে বৃষ্টি আছড়ে পড়ল পৃথিবী পৃষ্ঠে। বৃষ্টির মিষ্টি সুর চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। ঈষৎ বাদে নিষ্ঠুর, জোরালো আর্তনাদে ফেটে পড়ছে অম্বর। ঝিলিক দিচ্ছে বারংবার। ক্ষীণ বাদে বৃষ্টির তেজ বাড়ল। উষান সিক্ত হয়ে টইটুম্বুর। খানিকটা এগোতেই নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায় ব্লুটুথ থেকে। জোরাল শ্বাস ফেলে বাইক থামায় উষান। 4-5টা হাঁচি দেয় পরাপর। সে জানত নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্টেড হয়ে যাবে, তাই আগে থেকেই পূর্ণ ব্যবস্থা গ্রহণ করে এসেছে। তবে তার কার্যক্রম বাস্তবায়নের জন্য তেজস্বী বর্ষণের থামার দরকার। কিন্তু বর্ষণ যে থামার নামই নিচ্ছে না। এদিকে হাতে সময়ও খুব সীমিত। 15 মিনিট পর বৃষ্টি থামল পুরোপুরি। তবে অম্বর হতে আসা গর্জন জানান দিয়ে রাখছে বর্ষণ আসবে আবারও। উষানের পরনের শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে। তার গায়ে এখনো এঁটে সেটে রয়েছে পাতলা কালো রঙের টি শার্ট। উষান নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট ব্যাগ করল। অতঃপর ওষ্ঠাধর দুটো গোল করে শীষ বাজাল। 1 বার, 2 বার, 3 বার। সিক্ত মাটিতে পড়ে থাকা শুষ্ক ঝরে পড়া পাতায় মচমচ শব্দ প্রতিফলিত হয় উষানের কর্ণকুহরে। মৃদু হাসে উষান। আসছে তাহলে। ঈষৎ বাদে জঙ্গলের বাম দিক হতে লেজ নাড়াতে নাড়াতে বেরিয়ে আসে এক নেড়ি কুকুর। উষান হাঁটু গেড়ে বসে ইশারায় কুকুরটাকে ডাকল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মিস মি লিও। চেঁচিয়ে উঠল লিও। উষান তার হাতে থাকা মাংসের প্যাকেট লিওর সামনে দেয়। তৃপ্তি সহকারে খাওয়া শুরু করল লিও। লিও উষানের এককালীন পোষা কুকুর। ফারদিনের বাসায় থাকার সময় উষান লিওকে পুষত। তবে ঢাকায় চলে যাওয়ার পর আর লিওর সাথে তার যোগাযোগ ছিল না। উষান চলে যাওয়ার পরপর লিও জঙ্গলের ঠিক এই জায়গাতেই বসবাস করে। উষান জানত তা। ঠিক এই জায়গায় এসে উষান চিরপরিচিত শীষ বাজালে লিও ছুটে আসত তার প্রিয় মনুষ্য ব্যক্তির নিকট। লিওর খাওয়া শেষ। উষান ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো প্যাকেটটা আনল। লিও এগিয়ে আসে ছুটে। উষান কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল, উহু, এটা তোর খাবার না, পিছে সর। লিও বুঝল হয়তো উষানের কথা। সে পিছু হটল। পলিথিন থেকে মীরার পোশাক বের করে উষান। আসার পথে রুহির থেকে নিয়ে এসেছিল সে।
লিওর নাকের কাছে মীরার পোশাক ধরল উষান। গন্ধ শুকে লিও। তারই মধ্যে লিওর গলায় উষান একটা লোহার চেইন লাগিয়ে পিঠে নিজের ব্যাগ ঝুলিয়ে নেয়। লিওকে বলে, চল লিও, ওকে আমাদের খুঁজতে হবে। লিও ছোটা শুরু করল। লোহার চেইনটা শক্ত করে ধরে উষানও ছুটছে লিওর পিছন। জঙ্গলের মাঝে যাচ্ছে তারা। লিওর ছুটে চলার গতি বাড়ছে ক্ষণে ক্ষণে। উষান এতটা ছুটে ক্লান্ত হল না। অভ্যাস আছে তার। তাছাড়া মাদকতা যখন অন্যত্রে পড়ে, তখন ক্লান্তিরা আর কিভাবে ভর করে দেহে। লিও গন্ধ শুকে শুকে থামল পরিত্যক্ত তেলের গোডাউনের সামনে। উষানের ধারণা ছিল মীরাকে এখানেই নিয়ে আসা হয়েছে। লিও গেল সিক্ত এক বস্তার নিকট। সেখানে দাঁড়িয়ে সে জিহ্বা বের করে শ্বাস টানছে। উষান এগোল। তার বোধগম্য হল মীরাকে এই বস্তায় করে এখানে নিয়ে আসা হয়েছে। তবে একটা বিষয়ে খটকা লাগে উষানের। বাহিরে কোনো পাহারাদার নেই কেন? অদূরে কাউকে দৃশ্যমান হচ্ছে না। তাহলে কি শুভ্র মীরাকে অন্যত্রে সরিয়ে ফেলেছে? লিওর গলা থেকে লোহার শিকলটা খুলে ফেলল উষান। লিওকে মুক্ত করে কণ্ঠের খাদ নামিয়ে বলল, ফিরে যা লিও। এবার ঢাকা যাওয়ার পথে তোকে নিয়ে যাব সাথে। এটা তোর আমায় হেল্প করার গিফট। লিও লেজ নেড়ে অসম্মতি জানাল। উষান দম ফেলে আদেশের সুরে বলে, যেতে বলেছি না আমি তোকে। খেপাটে উষানকে এই পশুটাও বোধহয় ভয় পায়। সে উষানের হাতে গাল ঘষে জঙ্গলের মাঝে অদৃশ্য হয়ে গেল। জোরাল শ্বাস ফেলে উঠে দাঁড়াল সে। অন্তঃকরণ হুহু করছে। মস্তিষ্কের স্নায়ুকোষ তখন ছটফটে। সামনে এগোল উষান। আস্তে করে সদর দরজা খোলার পর দর্শন হয় তার চক্ষু সম্মুখে দুইজন ব্যক্তিকে। তারা দুজন আপনমনে খেজুরে আলাপে তুমুল ব্যস্ত। সাইলেন্সার লাগানো পিস্তলটা হাতে নিল উষান, দ্বিতীয় হাতে তার ধারালো ছুরি। সর্বপ্রথম গুলি ছুড়ল সে এক লোকের মাথায় এবং দ্বিতীয়বার সেকেন্ডের মাঝেই অপর লোকটিকে চেঁচানোর সুযোগ না দিয়ে তার হৃৎপিণ্ড বরাবর ছুরি ছুঁড়ে মারল। দুজন একসাথে পড়ে গেল ভূমিতে। প্রাণহীন দেহ। উষান দুজনের হাত ধরে সদর দরজার বাহিরে ফেলে রেখে ভিতরে প্রবেশ করে। আশপাশে বর্ষর তেলের গ্রাম। এসব ছাড়া বাদবাকি অন্য কিছু দর্শন হচ্ছে না উষানের। উষান নিম্ন সুরে আনমনে বলল, হোয়ার আর ইউ মীরা, হোয়ার আর ইউ। উষান আরও অন্তরালে প্রবেশ করে। হাতে তার রক্ত মাখো মাখো ছুরি আর পিস্তল। ক্ষীণ বাদে ফের দৃশ্যমান হয় চারজনকে মেশিনগান হাতে নিয়ে পাহারা দিতে। উষান আড়ালে দাঁড়িয়ে ছক কষে কিভাবে এদের সামলাবে। পরিশেষে সে উপস্থিত লোক চারজনের চক্ষু আড়ালে এক তেলের ড্রামের পাশে গিয়ে দাঁড়াল। লোক চারজন হাঁটছে। দুইজন উষানের সামনে দিয়ে হেঁটে যেতে নিলেই উষান দুই হাতে দুজনের মুখ চেপে আড়ালে এনে নিঃশব্দে ঘাড় বাঁকিয়ে মেরে ফেলে দুটোকে। বাকি দুজনকে পিস্তল দিয়ে গুলি করেই মারল। অতঃপর সেই কাঙ্ক্ষিত স্থান। শুভ্র বসে মাথার চুল মুষ্টিবদ্ধ করে ধরে। তার পাশে দাঁড়িয়ে জবুথবু অবস্থায় তিনজন। উষান পাশে চেপে দাঁড়ায়। শ্রবণ করার প্রয়াস চালায় তারা কি কথা বলছে। নীরবতা ধ্বংস করে শুভ্র প্রলয়কারী হুঙ্কার দিয়ে বলল, তোরা এতজন এখানে থাকা অবস্থায় ওই মীরা কেমনে গায়েব হইল? কি করতাছিলি তোরা? অপদার্থের দল। মীরারে যেখান থাকা পারস খুঁজে আনো যা। চিন্তাগ্রস্ত হয় উষানের অন্তরাল। মীরা নেই। তবে কি পালিয়েছে? পালাতেই পারে। মেয়েটার সাহস আছে অনেক। বুদ্ধিমতীও, কিন্তু সে এখন কি করবে?
আগে মীরাকে খুঁজবে নাকি শুভ্রের দলবলকে ধরবে? তার অফিসিয়াল কার্যক্রম হিসেবে তাকে এখন শুভ্রদেরই ধরা উচিত। এদিকে দায়িত্বে হেলাফেলা করা তার কসনিকালেরও পছন্দ না। সে কাজপ্রেমী মানুষ। দোটানায় থাকাকালীন প্রকৃতিই বলে দিল তার কি করা উচিত। শুভ্রকে দেখে ফেলেছে উষানকে। তাকে দেখে হাসতে হাসতে করতালি দিতে দিতে এগিয়ে আসছে। শুভ্র কুটিল হেসে জিজ্ঞেস করল, এসে পড়লেন এত জলদি? বাহ, প্রেমিকার প্রতি এত ভালোবাসা। উষান পিস্তল সন্তর্পণে পিঠের পিছে গুজে পকেটে হাত দিয়ে হেলতে দুলতে সামনে আসে। শুভ্র হতে তার দূরত্ব 4 ফিট দূরে দাঁড়ায়, তাচ্ছিল্যের কণ্ঠে শুধালো, কি কিডন্যাপ করিস যে একটা মেয়ে তোদের এতগুলো লোকের চোখের ফাঁকি দিয়ে পালিয়ে গেল? লজ্জা লাগে না? মেয়েটার ওপর ইন্টারেস্ট থাকলে তো আমি তারে আটকায় রাখতাম কড়া সিকিউরিটি দিয়ে। আমার তো তাকে না তোকে চাই। তোমারে মেরে তারপর নিজে মরব। ফিচেল হাসল উষান, এক হাত পিছে নিয়ে গুজে রাখা পিস্তল বের করে ক্ষণিকের মধ্যে 3টে ছেলের চক্ষু আড়ালে তাদের হৃৎপিণ্ড বরাবর গুলি করে। নিষ্প্রাণ দেহ তৎক্ষণাৎ প্রাণহীন রূপে ভূমিতে আছড়ে পড়ে। শুভ্র বিচলিত হয় কিঞ্চিত। পরবর্তীতে নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলল, জিনিয়াস। হা, তোর মতো বেকুব নাকি সবাই? তোর বাবা কত শত পাপ কাজ করেছে, এমনকি তোর মাকে অবধি নিজের চামচাদের দিয়ে ধর্ষণ করিয়ে তারপর মেরেছে। তুই কিনা সেরকম এক ব্যক্তির মৃত্যু প্রতিশোধ নিতে চাচ্ছিস? স্টুপিড। শুভ্রকে দারুণ আশ্চর্য দেখাল। চঞ্চল নেত্রযুগল প্রশ্ন ভরা। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, মামানে কি সব বলছেন? পকেট থেকে নিজের ফোন বের করে কাঙ্ক্ষিত কিছু বের করে সে শুভ্রের পানে ছুঁড়ে দিল। ফোন ক্যাচ ধরে শুভ্র। উষান ইশারায় বলল, ফোন দেখতে। শুভ্র মনোযোগী হয় সেদিকে। ঘাড় কাত করে বাম দিকে তাকাতে নিবে তৎক্ষণাৎ তড়িৎ বেগে মীরা কোথা হতে যেন ছুটে আসল। এসেই ঝাপটে ধরল উষানকে। ভীষণ শক্ত করে উষানকে আঁকড়ে ধরে মুখ লুকালো উষানের বক্ষস্থলে। উষান হতবিহ্বল। আস্তে ধীরে সেকেন্ড খানেকের মধ্যে নিজেকে সামলে নিয়ে মীরাকে আগলে নিল তার উষ্ণ আলিঙ্গনে। বলল, মীরা, ঠিক আছো? কোথায় লুকিয়েছিলে? মীরা ফুপিয়ে কেঁদে উঠল। দাঁত দিয়ে ওষ্ঠ চেপে ধরে কোনোমতে বলল, আপনি সত্যি এসেছেন নাকি আমি স্বপ্ন দেখছি? উষান মৃদু হাসল। শেষে নিচু হয়ে মীরার কানের পিঠে হিসহিসিয়ে বলল, আম হেয়ার, আই উইল অলওয়েজ বি হেয়ার, ফিল ইট গার্ল। মীরা ফুপাতে ফুপাতে আলিঙ্গন নিবিড়, শক্ত, দৃঢ় করল আরেকটু। উষানের উষ্ণ বক্ষ পিঞ্জরে নাক ঘষল। ইস, মেয়েটা যদি হুঁশে থাকত, তাহলে লজ্জায় মারা যেত নিশ্চিত। উষানের ব্যস্ত নেত্র যুগল তখন পরখ করছে মীরাকে। শুভ্রের প্রতি তার খেয়াল নেই। মীরার উপরিভাগে আঘাত লেগেছে কিনা কোনো তা দেখতে ব্যস্ত তার নেত্রজোড়া। সংকোচ পায়ে ঠেলে মীরার ঘাড়ের কাছের ওড়নাটা সরায় উষান। সেখানে বেশ কয়েকটা ফুটো, যেমনটা ইনজেকশন পুশ করলে হয়ে থাকে। মস্তিষ্কের শান্ত স্নায়ু দপ করে অস্থিতিশীল হল তার। শুভ্রের প্রতি দৃষ্টি ফেলে গর্জে উঠে জিজ্ঞেস করল, ওকে কিসের ইনজেকশন দিয়েছিস? শব্দহীন ক্রন্দনে ব্যস্ত ছিল শুভ্র। উষানের হঠাৎ গর্জনে কেঁপে উঠে ফোন থেকে দৃষ্টি সরাল। হাতের ফোন ফেলে দিল পাশে। অতঃপর নিষ্প্রাণ কণ্ঠে বলল, পয়জন, টেক টু হার হসপিটাল আর্লি। অনুভূতিশূন্য মস্তিষ্ক।
নিষ্প্রভ নেত্রে মীরার প্রতি দৃষ্টি ফেলার পর খেয়াল করল মীরা তখন অচেতন। পিছনের পোশাক রক্তে মাখামাখি। মেয়েটাকে কি তবে সে হারাতে চলবে?